আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা যে ভিডিওটি করব এই ভিডিওটি চরমেগা, সাহেবচর, চর রমহনী, তিনটা চরের ভিডিও মিলিয়ে এখানে ভিডিও। তো ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। কাকাকে জিজ্ঞেস করলাম যে আমরা এই চরটা পার করতে হলে সামনে যে নদী আছে সেখানে আমরা খেওয়াঘাট পাবো কিনা। তিনি আমাদের বললেন যে সেখানে নৌকা আছে, আপনারা পারাপার হতে পারবেন, নদীতে পানি কম, তারপর আপনারা বুক সমান হয়ে যাবে। তো আমার সফর সঙ্গী এখানে যে তারেক, আমি একা একাই সফর করতে বের হয়েছি, কিন্তু এই সফর করার টাইমে অনাকাঙ্ক্ষিতভাবে আমি তারেককে পেয়ে যাই, যে আমার বাড়ির কাছে আগে এখানে ছিল। পুরোটা দিন সে আমার সাথে সময় দিয়েছে এবং আমাকে অনেক হেল্প করেছে, যা ধন্যবাদ তারেক। লক্ষ্মীপুরে এই অঞ্চলগুলোতে সুপারির সময় সুপারি, অন্য সময় শুধু সোয়াবিনের স্বর্গরাজ্য। এই সোয়াবিন ক্ষেতের মাঝখান দিয়ে সামান্য একটা উঁচু করে যে রাস্তা তৈরি করা হচ্ছে, কেউ বিশ্বাস করবেন কিনা এই রাস্তায় মূল রাস্তা চলাচল করার জন্য। যদিও এখানে শুধু 3 মাস বা 4 মাস শুকনো থাকে, বাকি সম্পূর্ণ সময় পানির তলে এগুলা তলিয়ে যায়। কারণ জোয়ার আসার আগেই যখন বর্ষায় পানি থাকে তখন এই চরগুলো সম্পূর্ণ চর পানিতে। আর মেঘনার ভাঙ্গন, নদীর এই পাশটা দেখতেছেন যে মেঘনা পার ভাঙতেছে। অপর পাশে আমরা যেই পাশটা নামবো ওই পাশটা এখন নতুন করে চর জাগতেছে। এখন যেই সময়টাতে আমরা রওনা দিছি, এই সময়টাতে নদীতে মাছ ধরা নিষেধ। যাত্রীর জন্য নৌকাতে এখান থেকে এই নৌকা ক্রস করতে জনপ্রতি 10 টাকা করে নিয়ে যান, এপার থেকে ওপারে নামিয়ে দেয়। তো আমরা দুজন 20 টাকা দিয়ে নৌকাতে উঠলাম। যখন আমরা চরমেগাতে নামি, সাহেবচর ক্রস করে এখন চরমেগাতে। চরমেগা মূলত যোগাযোগ বিচ্ছিন্ন বলবো আমি একটা চর। এই চরে যাতায়াত অবস্থা এতটাই যে খারাপ, যা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ অন্যান্য চরগুলাতে আমরা দেখেছি যেখানে কোনো চরে মোটরসাইকেলের ব্যবস্থা আছে যাতায়াত করে যাওয়ার জন্য, কিছু কিছু চরে নৌকার ব্যবস্থা আছে বা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা আছে, ঘোড়ার গাড়ি আছে, গরুর গাড়ি আছে। কিন্তু আজকের এই চর আমি দুর্গম চর বলবো, কারণ এই চরে আপনার চলাচল করার জন্য সৃষ্টিকর্তার দেওয়া 2টো পাই আপনাকে ব্যবহার করতে হবে। এর বাহিরে চলাচল করার মতো কোনো গাড়ি বা কোনো বাহন আপনি পাবেন না। আমার লগের সফর সঙ্গী চরের মাঝে কলের ক্ষেত, মাঝখানে এটা কলের ক্ষেত। এগুলো খাইতে খুব স্বাদ। নষ্ট হয়ে গেছে নাকি? না, নষ্ট হয় নাই। না, গাছের জন্য গাছ নেই। সম্ভবত এখানে আপনার যে গরু চড়ার জন্য যা মালিক পক্ষ, তারা ঘাস রক্ষা করার জন্য কিছু মসুর ডাল বলুন, কলের ডাল বলুন, হেলো ডাল বলুন, আমার সফরসঙ্গী বলেছে যে এগুলা রোপণ করে যে গরুর ঘাস রক্ষাতে যায়, কারণ এখানে অন্য কেউ যেন আর না ইয়ে করে। আর বিস্তৃত চরের মাঝখানে কিছু গরু আমরা দেখতে পেলাম। চর গোবিন্দপুরে যখন আমরা প্রবেশ করি সেখানে মোটরসাইকেলের যাতায়াতের ব্যবস্থা ছিল, কিন্তু চরমেগাতে আপনি আপনার পা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা এখানে আপনি পাবেন না।
পুরো চরটা জুড়ে আমরা প্রায় 8-9 কিলোমিটারের উপরে আজকে হেঁটেছি দুজন। আমার সফর সঙ্গী তারেক আমাকে ডিটেলে চরের বিস্তারিত বলতেছেন, কারণ ওই চরেরই বাসিন্দা। এখানে আজকে 1 বছর উপর এখানে তারা, এর আগে অন্য জায়গায় ছিল। আমরা অনেক দূর হাঁটার পর একটা চরে একটা বাড়ি দেখতে পেলাম। তো এই বাড়িতে এখন যাব। বাড়িতে ঢোকার পথেই ছোট ছোট কয়েকটি বাচ্চা পুলিশ পুলিশ বলে ভিতরে দৌড়ে গেল। কারণ আসলে চরের পোলাপান তো অনেক মানে হাতে ক্যামেরা, মোবাইল স্ট্যান্ড এগুলো দেখে তারা ভয় ভীতি পেয়ে যায় অনেক। চরের মাধ্যমে সুন্দর এই বাড়িগুলো দেখার মতোই, নান্দনিকতার ছোঁয়া এখানেও পাওয়া যায়। তবে ওদের জনজীবনে অনেক কষ্টের, অনেক দুঃখের। প্রত্যেকটা বাড়িতেই কিছু কলা গাছ, তারপরে গরু ছাগল। এই বাড়িটা তো সেম একই অবস্থা। ওনাদের রান্নাঘর ও রসিগর করে এটা ডেরা করে থাম। এই সরো ডাকাইতে, এই সরো ডাকাইতে কিছু নিছি নি গত কয়দিন আগে? এই কয়দিন ধরে আর কি অনেক বর্ষায় নদী হুকলো না, নদী হুকলার কারণে যেমন অনেক আসা যাওয়া করতে পারে না, সব দেখাই বর্ষায় পানি এই যে গরম হয়ে থাই না, পানি ওই চহির একটা কয়েতে গরম হয়ে থাই আর এই 8টা বান্ধা লিয়ে যায়। ওই যে ওই গড়টা তো নেই, এই মনে হয় 50টা নিচে 50টা টলার দা ভরে নিয়ে গেছে, ডাইরেক্ট টলার দা ভরে ওই দেশ নিয়ে গেছে। ওই যে কি জানি কয় বলা বলছাল দিঘা লিয়ে যায় গরু বলে বর্গা সরকা ফালি আর কি। বর্গা ঢোকা ফেলে এটা কি সর কয়? এটা রে দিলে এটা তো সর মেগা। সর মেগা, সর মেগা। এই চরে বসবাস করার জন্য মানুষের যে দুঃখ কষ্ট, তার চাইতে বেশি কষ্টের জিনিস হয়ে থাকে যখন বর্ষাকালে নদী তার পূর্ণ জোয়ার নিয়ে এই চর অঞ্চলগুলো ডুবিয়ে সাগরের মতো পরিণত করে। তখনই দস্যু হানা বাঁধে এই চরে। যে খালাস কাছে যখন কথাগুলো শুনলাম, দল বেঁধে নৌকা নিয়ে এসে অস্ত্র দেখিয়ে ওনাদের স্বপ্ন বোনা এই গরুগুলো, ফসলগুলো ওনা চোর নিয়ে যায়। তবে এই চোরগুলো লক্ষ্মীপুর জেলার চর নয়, বিভিন্ন জেলা থেকে এরা আগত এসে এরা নিয়ে যায়। ওনাদের লালিত পালিত করে কষ্ট করে স্বপ্ন বোনেন যে গরু, সেই গরু নিয়ে যায়। যদি বাধা দেওয়া হয় তাহলে গায়ে হাত তোলা হয়, জখম করা হয়। কিছুক্ষণ আগে আমার সফর সঙ্গে যে আসলে তারেক ভাই কই থারে না, তারেক ভাই চরের নাম জানা না। দুর্গমের চরে জিজ্ঞেস করার পর উনি বলে সরাসরি পুলিশ বা বিচার ব্যবস্থা অনেকটাই নেই বলাই চলে। কারণ যেখানে যাতায়াতের ব্যবস্থাই নেই, পায়ে হেঁটে মানুষ কতটুক যাবে। বিস্তৃত এলাকা জুড়ে শুধু সোয়াবিন, সামান্য মাঝে মাঝে 2-1টা গড়। এই স্বপ্নগুলা এত কষ্ট করে ওনারা লালন পালন করেন, আবার চোরেরা এসে তা নিয়ে যায়। প্রত্যেকটা বাড়িতে এখন মরিচ, সয়াবিন, যেহেতু সয়াবিনের সময় এখনও আসেনি, কারণ সয়াবিন পরিপক্ক এখনও হয় নাই, তবে মরিচ তোলাতে ব্যস্ত। ওনারা সকাল ভোর 5টা বের হয়ে যান, ফজরের নামাজ পড়ে ঘরে তালা মেরে বের হয়ে যান বর্গাচাষীদের মরিচ তোলার জন্য। এই মরিচ তোলার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই 6 ভাগে ওনারা মরিচ তোলেন। 5 ভাগ নিয়ে যান মালিক পক্ষ, আর 1 ভাগ রাখেন যিনি মরিচ তোলেন। ওনারা সবাই 1 ভাগ, আর বাকি 5 ভাগ মালিক নিয়ে যান। কর্মজীবন ছোট হোক বড় হোক, এই চরের প্রত্যেকটি শিশুই কর্মব্যস্তময়। এই যে ছোট ছোট 2টো ছেলে, ওদেরও এখানে কর্মের জন্যই।
এই নৌকা ভর্তি করে গরুর জন্য খাবার ঘাস তুলে আনতে বের হয়ে গেছেন। যে বয়সে আমাদের অঞ্চলে ছেলেরা খেলাধুলা করে, ছোটাছুটি করে, ঠিক এই বয়সে ওনারা গরুর জন্য, নিজের ফ্যামিলির জন্য কষ্ট করে যান। চরমেগাতে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, বিভিন্ন ফসলাদি, যদিও এর বেশিরভাগই এখানে সয়াবিনে ঘেরা, প্রত্যেকটা ইয়েতে যতটুকু যাবেন সয়াবিন, তার মাঝে মরিচও আছে প্রচুর পরিমাণে। চরমেগার যাতায়াত অবস্থা যতটাই জঘন্য, তার চেয়ে বেশি কষ্টদায়ক এখানে চোরের উপদ্রব প্রচুর পরিমাণে। আমরা চরমেগার আসলে আমরা একটা আরেকটা বাড়িতে এখন বাড়ি প্রবেশ উঠে করছি, যে বাড়ির কিন্তু উঠানে কাকারা দেখতেছি বসাত, পর্যাপ্ত পরিমাণে আর আছে ওনার বাড়ির সামনে কাঁচামরিচ যেগুলো শুকানো হয়েছে, শুকাইতেছে মরিচ। এগুলা রোদে শুকিয়ে ওনারা বাজারে নিয়ে বিক্রি করবেন। করলা ক্ষেত আছে ভাই আমার এখানে। তো এই বাড়িতে আমরা এক বৃদ্ধ চাচাকে দেখতে পাই। একটা আনকমন জিনিস যেটা আমি কখনো দেখি নাই, এই যে কাকার আমি এর বাড়িতে আগে এটা কখনো দেখলাম, আমার লাইফে দেখিনি। যদি আমি ওগুলো দেখানোর সুযোগ করে দিই। কালো জিরা, কালো জিরা লক্ষ্মীপুরের এই এখানে শুকাচ্ছেন। মেগাসর এই কালো জিরার ওনারা তেল তৈরি করেন, এই কালো জিরা ওনারা বাজারে বিক্রি করেন। এর ভিতরে কি লিখছে? আমি প্রথম কালো তো কাকা এটি শুকিয়ে পড়ে জানা ইয়া করেন না? কালো জিরার পর যে শুধু বাজার থেকে কালো মাটিতে জিরা পড়ে যাচ্ছে। আর এখানে যে সচক্ষে কিভাবে কালো জিরার কি হয় তা দেখতে পাচ্ছি, দেখতেছি। আপনাদেরও তুলে ধরছি দেখার জন্য। কালো জিরা তো কাকার বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছি আমরা এখন। দুইবার নদী ভাঙার পরে ওনারা এখানে এসে বসবাস বাড়ি স্থাপন করেন। এই যে কাকা এখানে এক বসা, বৃদ্ধ আমাদের কাকা, রান্না আর এক করে এটা। ছেলে এবং ছেলের বউ। এই আমার কাকা। নদী তো ভেঙে লেগে গেছে আর আইছি আমরা। আসসালামু আলাইকুম। তো কাকা কি অবস্থা আছেন রে ভালো? আলহামদুলিল্লাহ। কাকা বসে বসে নখ কাটতেছে, পরিচর্যা করতেছে শরীরের। তো কাকা দিনকাল কেমন আছেন? ভালো টালো নাই? আলহামদুলিল্লাহ ভালোই আছি, আল্লাহ ভালোই রাখছে। আপনি একাই থাই না? না আমার ছেলে আছে। এটা তো বড় ফাতিল কি এর? এটা ওই আল্লাহর দেখ। বৃদ্ধ এই কাকা এটা নাম ভালো অবস্থা এখানে। এখানে থাকেন। আর পাশে যে বড় ডেক্সি, তা জিজ্ঞেস করা বললেন যে আমাদের এখানে যদি কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের সময় এই বড় ডেগিতে পাক করে পুরো চরবাসীকে খাওয়ানো হয়। সরকার থেকে ওনাদের প্রত্যেকটা বাড়িতেই গারল দেওয়া হয়েছে, যে গারল ওনারা এখানে রাখেন। এবং মাননীয় সাবেক যে সরকার ছিল, ওই সরকারের গাঙ্গা মাইয়া লয়ে গেছে আর নয়। এই যে কাকা ছোট্ট ঘরটার মধ্যে দেখেন দুইটা ভাঙ্গা দেওয়ার পরে, দুইটা ভাঙ্গা। আর এই ফসলগুলা ওনারা হয়তো কেউ নিজের জমিতে করেন, কেউ বা অন্যের জমিতে বাগা হিসাবে মরিচ তুলেন। যেমন আপনার একটা মরিচ ক্ষেত থেকে মরিচ তোলার পর 6 ভাগ করা হয়। 1 ভাগ নিয়ে যান যিনি মরিচ তুলেন উনি, আর বাকি 5 ভাগ নিয়ে যায়। বেরন কি করে তারা? এদের কি আর কি দিনি কাকা এটি কি করেন বেরন কাকা? তেল লয়, বেরনের তেল নয়। এই যে বেরন। এবারে এক একটা কালাঙ্কুরের মতো সোমা, কালাঙ্কুরের মতো সোমা। এই যে আমার হাতে যেগুলো, এগুলো বেরনের বিচি। তো এই যে বেরন ফল, এটা যখন শুকালে এর ভিতরে এগুলা থাকে, এগুলা ওনারা ভাঙে এগুলা তেল বানায়, তেল বানায়। ইত্যাদি সম্ভবত বাদ ব্যথার কাজে ব্যবহৃত, আমি যতটুকু জানি। কারণ এর আগে যখন আমরা ওই যে কানি ব্যবস্থা গেছিলাম, সেখানেও এরকম বেরন দেখছিলাম। তো বেরন গাছ দেখছিলাম ওই জায়গাতে, আর এখানে বেরনটা দেখলাম, বেরন ফল। এই যে ওই যে গাছ, এই যে গাছ, এই যে গাছ, ওই যে কাকার বেরন গাছ, গাছে ফল সহ আছে। এই যে বেরন গাছ, কলা গাছের ভিতরে দিয়া।
এখন ওনাদের আটন তৈরি, এগুলাতে মাছ এভাবে বর্ষা যখন পানি আসে আটন বলে, ছাই বলে। এই যে আমাকে তারেক নামে গেছে, এখন তারেকে দেয় যে আমারও নাম তো বেশি এলাকা দিই। সেই তো অভ্যাস আছে, আমার তো অভ্যাস নাই, আল্লাহ মাফ করে আমারে। যাক, এই চরে যতই ভিতরে প্রবেশ করি ততই নানা রকম নতুন নতুন ফসলাদি দেখতে থাকি। নতুন বলতে আমাদের কাছে নতুন নয়, কিন্তু এই চরে ঢোকার ক্ষেত্রে প্রথমে একরকম, পরে একরকম। এই যে কুমড়োগুলো আমরা দেখলাম, পর্যাপ্ত পরিমাণে কুমড়ো এখানে। আর বাচ্চাদের তৈরি ছোট্ট সুন্দর কারুকার্য, এত সুন্দর নিখুঁত পরিমাণ একটা নৌকা তৈরি করছে বাচ্চারা। আর এটাতে মোটর লাগানোর ব্যবস্থা তারা করছে ওই যে পাশে, আর এটা টেনে নেওয়ার জন্য। সত্যি আসলে এই যে ওদের মানে বড় নৌকার বদলে ছোট নৌকা তৈরি করা দৃষ্টিনন্দন, খুব সুন্দর, মানে প্রশংসা পাবার মতো। আমরা ছোট্ট যে দুই ভাইকে এর আগে দেখেছিলাম ওদের গরুর জন্য খাবার আনতে, এই যে এখন এই নৌকা দিয়ে বিল দিয়ে টেনে হিসড়ে এখানে আনেছেন। তার একটু সামান্য সামনে গিয়ে আমরা দেখতে পেলাম করলা ক্ষেত, তিতা করলার এত প্রচুর পরিমাণে করলা এখানে ধরে আছে। এই করলাগুলো এখান থেকে নিয়ে ওনারা বাজারে বিক্রি করার মতো, বা বিক্রি যে লোকগুলো আসেন, আমরা করলা 60 টাকা দর বাজার থেকে কিনে নেই, কিন্তু এখানে করলা প্রতি ওনারা বিক্রি করেন 30 থেকে 35 টাকায়। এমন এক জায়গায় এত পরিমাণে ফসল উৎপাদন হয়েছে চর অঞ্চলে, পরিপূর্ণ হয়ে যায় পানিতে। আমার সত্যি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। এবং নদীর করে পাশ দিয়ে হাঁটতেছে যে সফর সঙ্গী তারের কাছে লগে ওগলা পাতা, যে ওগলা পাতা তারেক আমাকে দেখাচ্ছে, ভাই এটা হচ্ছে ওগল গাছ, এখান থেকে এই এগুলার পাতা দিয়ে ঘরে বেড়া দেওয়া হয়। আসলে আমি এগুলো চিনি, কারণ আমি তো গ্রামেরই ছেলে। তো আমরা ইনশাল্লাহ এই 3টা চরের ভিডিও আমরা 3টি পর্বে ভাগ করেছি, যে 3টি পর্বে এই চরের ভিডিওগুলো দেব। তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, দেখবেন। এই যে সাঁকোটা, আমি অনেক বছর পরে এরকম একটা সাঁকো দেখতেছি। যদি আমার সাঁকো ওঠার মতো এক্সপিরিয়েন্স খুব বাজে এক্সপিরিয়েন্স, তারপর আমি চেষ্টা করতেছি এই সাঁকো পারাবার করার জন্য। অনেক কষ্ট করে এত বড় উঁচু একটা সাঁকো আমি পার করছি, যে আমিও পারি। এভারেস্ট বিজয়ের মতো আমার কাছে এত আনন্দ লাগছে, কারণ এই সাঁকোটা মাটি থেকে প্রায় 30 ফিটের মতন হবে, এত উঁচু। আমি অনেকটা ভয়ে, 30 ফিট নয়, প্রায় দোতলা একটা বিল্ডিং যতটুকু এতটুকুই হবে। তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সৃষ্টিকর্তার কাছে আপনাদের জন্য মঙ্গল কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন চরাঞ্চলে প্রত্যেকটা মানুষের কষ্ট দুঃখ তুলে ধরতে পারি। এর পরের ভিডিওতে তুলে ধরবো এই চরাঞ্চলে খুব বাজে একটা অভিজ্ঞতা আমার হয়েছে, সেই অভিজ্ঞতাটা তুলে ধরবো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বিস্তারিত ভুল ত্রুটি তুলে ধরবেন আপনাদের।